সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে রক্তাক্ত গণহত্যার অভিযোগ মাহমুদ আব্বাসের, জাতিসংঘের জরুরি অধিবেশনের আহ্বান। এরপর জানাবো ন্যাটো জোট রেড লাইন ক্রস করেছে, বললেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। এবার অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের কয়লা রপ্তানি স্থগিত করবে কলম্বিয়া। আরও জানিয়ে দেব ইসরায়েলকে সমর্থন নির্বাচনে ভরাডুবি ঘটাতে পারে বাইডেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব এখনই নিঃশর্তভাবে গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে, T8 মন্ত্রীদের আহ্বান। ইসরায়েলের বিরুদ্ধে রক্তাক্ত গণহত্যার অভিযোগ মাহমুদ আব্বাসের, জাতিসংঘে জরুরি অধিবেশনের আহ্বান। গাজার মধ্যাঞ্চলে নুসাইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়ে 210 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এর প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশনে আহ্বান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই হত্যাকাণ্ডকে রক্তাক্ত গণহত্যা বলে অভিযোগ করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন পত্রিকা পাকিস্তান টুডে। গাজার মিডিয়া অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত নুসাইরাত শরণার্থী শিবিরে জিম্মি উদ্ধারের নামে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশু কমপক্ষে 210 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় 400 মানুষ। নিজেদের টেলিগ্রাম চ্যানেলের বিবৃতিতে মিডিয়া অফিস আরও জানিয়েছে, আহতদের আল আউদা এবং আল আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালগুলোতে রোগীর সংকুলান হচ্ছে না বলে অভিযোগ কর্তৃপক্ষের। ইসরায়েলের ক্রমাগত অবরোধের ফলে প্রায় অকার্যকর উপত্যকাটির বিভিন্ন হাসপাতাল, সেখানে নেই জরুরি চিকিৎসা সরঞ্জাম, মিলছে না পর্যাপ্ত খাদ্য। এছাড়া হাসপাতালগুলোতে জ্বালানির সরবরাহ না থাকায় বিদ্যুৎ স্নাইপারও বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় আহতদের কেউ সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না। ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াফা নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে 15 জনের বেশি নারী ও শিশু রয়েছে। এসব হত্যাকাণ্ডকে রক্তাক্ত গণহত্যা বলে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এক্ষেত্রে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনের আহ্বান জানিয়েছেন। ন্যাটো জোট রেড লাইন ক্রস করেছে, বললেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে হামলার অনুমতি দেওয়ার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট মূলত রেড লাইন ক্রস করেছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ক্লোডিয়া টানের এক সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি গতকাল তার সাক্ষাৎকার ডাই প্রেসে প্রকাশ হয়েছে। আমেরিকা, ফ্রান্স এবং জার্মানি সম্প্রতি ঘোষণা করেছে যে তাদের দেওয়া অস্ত্র ব্যবহার করে কিয়েভ রাশিয়ার লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাতে পারবে। এ সম্পর্কে এক প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, এরই মধ্যে পশ্চিমারা রেড লাইন ক্রস করেছে। ইউক্রেনের মাটিতে ন্যাটোভুক্ত কোনো দেশের সেনা মোতায়েন করা হবে না বলে সম্প্রতি ন্যাটো মহাসচিব যে ঘোষণা দিয়েছেন তাতে সন্তোষী প্রকাশ করেছেন ক্লোডিয়া টানের। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কয়েকটি ন্যাটো সদস্য দেশ প্রকাশ্যে পশ্চিমা অস্ত্র ব্যবহার করে রাশিয়ার লক্ষ্যবস্তুতে দৃশ্যত সীমিত মাত্রায় হামলা চালানোর প্রতি সমর্থন দিয়েছে। পশ্চিমারা দাবি করেছে তারা শুধুমাত্র রাশিয়ার বিরুদ্ধে কিয়েভকে সমর্থন দিচ্ছে, কিন্তু ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধের কোনো অংশ নয়। তবে রাশিয়া বলছে এরই মধ্যে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। এবার অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেন উপকূলে অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সমুদ্রে চলাচল করা বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ফার্ম এমরে এই তথ্য জানিয়েছে। আরব নিউজ সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে। জাহাজটি এডেন উপসাগর থেকে দক্ষিণ পশ্চিম থেকে 8.2 kts গতিতে যাওয়ার পথে এই হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়, তবে পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে এমরে। জাহাজটিতে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালালে তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়। একই সময়ে সমুদ্রে থাকা ছোট ছোট নৌকা থেকে জাহাজটিকে গলিয়ে ছোড়া হয়, ফলে এটি গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি বলেও জানিয়েছে নিরাপত্তা ফার্ম এমরে। ব্রিটিশ নৌবাহিনী পরিচালিত যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশন নামের প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার মধ্যরাতে তার একটি বাণিজ্যিক জাহাজে হুতি বিদ্রোহীদের দ্বারা হামলার খবর পেয়েছে।
এই ঘটনায় তদন্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া জাহাজটিকে সতর্কতার সঙ্গে ট্রানজিট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের সংশ্লিষ্ট রয়েছে এমন বাণিজ্যিক জাহাজে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই এমন ঘটনা ঘটল। গত বছরের নভেম্বর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে হুতিরা লোহিত সাগরে চলাচল করা ইসরায়েলি সংশ্লিষ্টতা রয়েছে এমন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধের জেরে ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করবে কলম্বিয়া। ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করতে যাচ্ছে কলম্বিয়া। গতকাল কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই ঘোষণা দেন। ইসরায়েলের রক্তক্ষয়ী গাজা যুদ্ধের কলম্বিয়া এমন পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ কলম্বিয়া। দেশটি 2023 সালে ইসরায়েলের কাছে $45 কোটি কয়লা রপ্তানি করে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস এই তথ্য জানায়। গাজায় ইসরায়েলি হামলার জেরে কলম্বিয়া ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো যাচ্ছে না। গত মে মাসে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে ঘোষণা দেন। এর আগে ইসরায়েল থেকে কলম্বিয়ার রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়। এসব পদক্ষেপ সত্ত্বেও এতদিন ইসরায়েলে কলম্বিয়ার কয়লা রপ্তানি কার্যক্রম চলছিল। কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন কঠোর সমালোচক। গতকাল তিনি এক্সে বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েল তার দেশের কয়লা রপ্তানি স্থগিত থাকবে। কলম্বিয়া সরকারের তথ্য মতে গেজেট আকারে ডিক্রি প্রকাশের 5 দিন পর ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিতের পদক্ষেপ কার্যকর হবে। তবে ইতিমধ্যে যেসব চালানে অনুমোদন হয়ে গেছে তা যথারীতি যাবে। কলম্বিয়া সরকার মনে করছে দেশটি থেকে রপ্তানি করা হলে কয়লা ইসরায়েলের অস্ত্র উৎপাদন সহ বিভিন্ন সামরিক কার্যক্রমে একটি কৌশলগত সম্পদ হিসেবে ভূমিকা রাখবে। প্রেসিডেন্ট গুস্তাভো আরও জানিয়েছেন, ইসরায়েলে তৈরি করা অস্ত্র কেনা বন্ধ করবে তার দেশ, যদিও কলম্বিয়া সামরিক বাহিনীর অস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ইসরায়েল। ইসরায়েলকে সমর্থন নির্বাচনে ভরাডুবি ঘটাতে পারে বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা ইসরায়েলের নৃশংস হামলার প্রতি তার অটল সমর্থনের কারণে তরুণ মার্কিন ভোটার এবং অংশদাতাদের কাছ থেকে সমর্থন হারাতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আহ্বান জানানোর পর আন্তর্জাতিক অপরাধ আদালতকে কঠোরভাবে নিন্দা করে বাইডেন কেবল তার নিজের আসনটি নয়, সেই সাথে মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎকে ঝুঁকির ফেলার দিকে আরেক পা অগ্রসর হয়েছেন। 539 জরিপ অনুসারে যুক্তরাষ্ট্রের সমস্ত ঝুঁকিপূর্ণ রাজ্যে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের থেকে পিছিয়ে রয়েছেন বাইডেন। এভাবে তিনি আর মূল ভোটারদের হারাতে পারেন, যা তারা বলছেন তারা বাড়িতেই থাকবেন অথবা তাদের অসন্তোষ প্রকাশ করতে তৃতীয় পক্ষকে ভোট দিবেন। মার্চে মিশিগানে বাইডেন প্রায় কানের গোড়ায় দিয়ে জয়লাভ করেছেন। ইসরায়েলের গাজা আক্রমণের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের রায় গণহত্যা হতে পারে। মিশিগানের আরব আমেরিকানরা তাদের ভোটের মাধ্যমে বাইডেনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে। বর্তমান শাসকের প্রতি ভিন্ন মতের নাটকীয় প্রদর্শন মিশিগানের মতো প্রতিফলিত হয়েছে উইসকনসিন এবং পেনসিলভানিয়ার মতো অন্যান্য ঝুঁকিপূর্ণ রাজ্যগুলি সহ উত্তর ক্যারোলিনা, মিনেসোটা, হাওয়াই, ম্যাসাচুসেটস এবং অনেক স্থানে। গাজা মৃত্যু ও ধ্বংসের ঘটনা মার্কিন তরুণরা তাদের মুঠোফোনে সরাসরি প্রত্যক্ষ করছে এবং ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করতে বাইডেন প্রশাসনের ক্রমাগত অস্বীকৃতির প্রতি তারা ঘৃণার সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এভাবে ভোটারদের সাথে বাইডেনের বিচ্ছিন্নতার প্রমাণগুলি বাড়ছে, যাদেরকে নম্বরের তারা প্রয়োজন দেবে। এবং সর্বশেষ জানিয়ে দিব, এখনই নিঃশর্তভাবে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হবে। D8 মন্ত্রীদের আহ্বান। অর্থনৈতিক সহযোগী সংস্থা D8 এর পররাষ্ট্রমন্ত্রীরা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা ও আগ্রাসন নিঃশর্তভাবে এখনই বন্ধ করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছে। তুরস্কের ইস্তাম্বুল শহরে সংস্থার মন্ত্রীদের বিশ্ব বৈঠকের পর প্রকাশিত যৌথ ঘোষণায় এই আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফিলিস্তিনি নিরপরাধ মানুষের উপর গণহত্যামূলক যুদ্ধ শীঘ্রই স্থায়ী এবং নিঃশর্তভাবে বন্ধ করতে হবে। D8 সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।